বন্ধুরা, রহস্য বিভাগে আমাদের আজকের গল্প সাহিত্যিক লীলা মজুমদারের লেখা ভূতর ডায়েরির পঞ্চম পর্ব। আগের পর্বগুলোতে আমরা শুনেছি সিমলা হোটেলের হেড শেফ চাঁদ সাহেব উধাও। ওর টেলিগ্রাম পেয়ে ওর দুই ভাগ্নে গুপি আর পানু সিমলার হোটেলে এসে উপস্থিত। এদিকে এই ঘটনাটা কভার করতে পল আর সিং নামে দুজন সাংবাদিকও ভূতদের সঙ্গে সবসময় লেগে রয়েছে। গুপি আর পানুর কথায় অবশেষে ভূতরা পাহাড়ের সুড়ঙ্গের খোঁজে কিছু খাবার দাবার সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল। সাংবাদিক দুজনও সঙ্গ নিল। ওদের ধারণা চাঁদ সাহেবকে কেউ ওই সুড়ঙ্গের ভেতর জোর করে আটকে রেখেছে। পথ চলতে চলতে সন্ধে হয়ে গেল, আর পথে কেউ ওদের বিষাক্ত ভুট্টা খাইয়ে সরাবার চেষ্টা করল। এদিকে চ্যাং যেভাবে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে তা দেখে পরিষ্কার যে ওর এসব পথ চেনা, কিন্তু তা কি করে সম্ভব? চ্যাংও এর কোনো সদুত্তর দিতে পারল না। অবশেষে সন্ধ্যার অন্ধকারে ওদের চোখে পড়ল সেই এক চোখা রোগা কুকুরটা, যেটা কিনা বিষাক্ত ভুট্টা খেয়ে মরেই গিয়েছিল প্রায়, সেটা কোথা থেকে ওদের সামনে এসে উপস্থিত। তা দেখে সবাই ভিড়মি খাওয়ার উপক্রম। শুরু হচ্ছে ভূতর ডায়েরির পঞ্চম পর্ব। আমার যখন বুদ্ধিশুদ্ধি ফিরে এলো, দেখলাম গুপি আর পানু ঊর্ধ্বশ্বাসে কুকুরটার পিছনে দৌড়চ্ছে। আমি ওদের পিছু নিলাম। দেখলাম যে যেখানটায় আমরা দাঁড়িয়ে আছি সেটা পাহাড়ের গায়ে অনেকটা পাথরের তাক বা বারান্দার মতো। তার উপরে ঘাস লতা ঝোপ জন্মেছে। পথটা বাঁক নিয়েছে। সেই বাঁকটা ঘুরেই থমকে দাঁড়ালাম। সামনে পাথরের একটা সোজা অনেক দূর পর্যন্ত তাকের মতো চলে গিয়েছে, কিন্তু গুপি পানুর চিহ্ন নেই। আমি চ্যাংয়ের দিকে তাকালাম। চ্যাং বলল, দেয়ার দেয়ার ভালুর ডেরা। বলে কি, এখানে আবার ভাল্লুকের ডেরা করি? চ্যাং পাহাড়ের গায়ে ঝোপঝাড়ের মধ্যে দেখালো। ঝোপ সরাতেই দেখি ভিতরে গুহা, খুব নিচু, মাথা নিচু করে ঢুকতে হয়। ততক্ষণে সবাই গুহার সামনে জড়ো হয়েছি। ভিতরটা খুটখুটে অন্ধকার, একটু নিচু হয়ে হাঁটতে হয়, সামান্য ঢালু হয়ে নেমে গেছে। মোটেই ভাল্লুক ঠালুকের গন্ধ নেই। সঙ্গে টর্চ ছিল, তার আলোয় দেখলাম সুড়ঙ্গের গায়ে বুড়ো খেবড়ো, যেন কাঁইতির দাগ। মনে হচ্ছিল না স্বাভাবিক সুড়ঙ্গ। মনে পড়ছে মাঝে মাঝে আমার ঘরের দরজা ঠেলে চাঁদ সাহেব বাংলায় বলতো, কিরে বেটা, খিদে পেয়েছে নাকি? বলে এক মুঠো মুখরোচক দিয়ে যেত। এক এক সময় মনে হয় সেই থেকে আমার ঘন্টায় ঘন্টায় খিদে পাওয়ার অভ্যেস। আমার এই ছদ্মবেশ ভেদ করে চাঁদ ঠিক ধরেছিল যে আমি বাঙালি। আমি অবশ্যই সবসময় হিন্দিতেই কথা বলতাম। সন্দেহ করা এক জিনিস আর প্রমাণ পাওয়া আর এক জিনিস। ওকে আমি শত্রু ভাবতাম, ওর কাছ থেকে সরে সরে থাকতাম। এই সুড়ঙ্গের ভেতর কেউ তাকে বন্ধ করে রেখেছে। বেঁচে আছে কিনা কে জানে। এতক্ষণ স্ফূর্তির চোটে চাঁদের কথা মনেই ছিল না, অথচ তাকে খুঁজতেই এখানে আসা। সুড়ঙ্গের ভেতর থেকে গলার শব্দ শোনা গেল। তারপরে ক্ষীণ টর্চের আলো দেখা গেল। গুপিবানু ফিরে আসছে। তারা বলল, চলো বাইরে গিয়ে শুকনো ঘাস পাতা পাকিয়ে কাঁচা ডালে জড়িয়ে প্রত্যেকে দুটো করে মশাল বানিয়ে নিই। এসব ছোট টর্চে কাজ হবে না, এরপর সেলও ফুরিয়ে যাবে। ওদের দেখে থরে প্রাণ এলো। খুশি হয়ে বাইরে এসে মশাল বানানো শুরু করলাম। গুপিরা তাদের বড় মাস্টারমশাইয়ের কাছে এই মশাল তৈরি করতে শিখেছিল। ওদের বেজায় বুদ্ধি আর সাহস। এইসব ভাবছি আর মশাল পাকাচ্ছি, এমন সময় চ্যাং আমার কাছে এসে বসে বলল, নো ফিয়ার, মা কৈলুন সঙ্গে আছেন। পৃথিবীর ইনসাইডেই তো তার বাড়ি। চ্যাং লোকটাও বড় ভালো, তবে ওর একটা কোনো রহস্য আছে। গুপি পানুর মতো খোলামেলা নয়। অবশ্যই গুপি পানুও খুব যে খোলামেলা তা বলা যায় না। আর চাঁদকে এতদিন যা ভাবতাম, এখন দেখছি তার চেয়ে এক হাঁটু বেশি জল। যখন আমাদের 12টা বড় বড় মশাল তৈরি হলো, তখন দিনের আলো অনেকখানি কমে এসেছে। গুপি পানু সরল গাছের গা থেকে সরু সরু ধূপ কাঠের চিলতে কেটে নিল। একেবারে তেল টুপটুপ করছে। মশাল জ্বালাতে ভারী সুবিধা হবে।
এবার আমরা আবার সুড়ঙ্গে ঢোকার জন্য তৈরি। গুপি হঠাৎ বলল, একটা সুবিধে হলো সুড়ঙ্গটা মানুষের হাতে তৈরি, তার মানে এটা দিয়ে কোথাও একটা পৌঁছানো যাবেই, মিছিমিছি তো কেউ সুড়ঙ্গ কাটেনি। চ্যাং বলল, ওল্ড মাইন, 200 বছরের পুরনো খনি। মাত্র একটা মশাল জেলে আমরা সুড়ঙ্গ দিয়ে এগোতে লাগলাম। কিন্তু যে কথাটা সবাই ভাবছিল কিন্তু বলছিল না, শেষে থাকতে না পেরে আমি বলেই ফেললাম। মরা কুকুর জ্যান্ত হয়ে এই সুড়ঙ্গে ঢুকলো কি করে? গুপি পানু একসঙ্গে বলে উঠল, অসম্ভব জিনিস আমরা বিশ্বাস করি না, হয়তো এটা সে কুকুর নয়। আমি বললাম, এটা সেই কুকুরই, বাঁ কানের কোনা ওইভাবে ছেঁড়া দুটো কুকুরের হতে পারে বলে আমার মনে হয় না। পানু বলল, তাহলে কুকুরটা মরেনি, হয়তো ফিরমি খেয়ে গিয়েছিল, অজ্ঞান হয়ে গিয়েছিল, বিষ খেয়েছিল কিন্তু মরেনি। কিন্তু মরেনি কেন? বিষ খেয়েও মরল না কেন? একটা কারণ হতে পারে, ও বিষে হয়তো কেউ মরে না, শুধু ভিড়মি খায়, কিংবা কুকুরটা যথেষ্ট বিষ খায়নি। সেটা কিছু রহস্য নয়। রহস্য হলো এইখানে, নদীর কাছে অত দূরে আমরা কুকুরটাকে রেখে চলে এলাম, কিন্তু এত তাড়াতাড়ি এই উপরে কি করে পৌঁছে গেল কুকুরটা? তার মানে নিশ্চয়ই কোনো শর্টকাট আছে। চ্যাং হঠাৎ বললে, চ্যান বলেছিল এসব পাহাড়ের ভেতরটা একেবারে ফোঁপড়া, এর ভেতরে যা আছে। সুড়ঙ্গটা এখানে এত উঁচু হয়ে গেছে যে আমরা সোজা হয়ে দাঁড়াতে পারলাম। সামনে একটা অদ্ভুত পাথরের থাম পাথরের ছাদটাকে ঠেকা দিয়ে রেখেছে। বেশ বড় একটা চ্যাপ্টা পাথরের ওপর আর একটা পাথর, তার উপর আর একটা পাথর, এরকমভাবে গোটা 10 পাথর আলগাভাবে থামটা তৈরি করেছে। সত্যিকার থাম বললে কিছু নয়, কিন্তু ছাদটা ভেঙে পড়ারও ভয় নেই। থামটার পিছনে সুড়ঙ্গ চওড়া হয়ে একটা গোল ঘরের মতো হয়ে গেছে সুড়ঙ্গটা, আর ওই রকম আরও অনেকগুলো থাম দিয়ে তার ছাদটা ঠেকা দেওয়া হয়েছে। এতক্ষণে আমরা 3-4টে মশাল জেলে ফেলেছি। দেওয়ালে ছেনি গাঁইতির দাগ এবার স্পষ্ট। কোন জায়গা থেকে বাইরের হাওয়া আসছিল সেটা বোঝা যাচ্ছিল না, কিন্তু মশালের আগুন স্থির থাকছিল না। ছাদটাও ক্রমে অনেক উঁচু হয়ে গেল। দেওয়ালের কাছটা ঢালু হয়ে উঠে গেছে। মধ্যিখানটা একটা চিমনির মতো অনেকটা উঁচু, আর সেইখান দিয়ে গোল একটুখানি আকাশ দেখা যাচ্ছিল। একটা সোদা সোদা ভ্যাপসা গন্ধ নাকে এলো। গন্ধটা বাড়ি চেনা, কিন্তু কোথায় এমনটা গন্ধ পেয়েছি মনে করতে পারছিলাম না। গোপী বলল, এতগুলো মশাল জ্বালাবার দরকার নেই, এই খালি খালি বেশি অক্সিজেন পুড়িয়ে ফেলছি আমরা, 2টো রেখে বাকি নিভিয়ে দাও। মশাল নেভাতেই অন্ধকারটা যেন আমাদের ঘিরে ধরল। অন্ধকার ঘরটাকে আরও বড় মনে হচ্ছিল। পানু বলল, এটা মধ্যিখানের হলঘর, এর 10 থেকে 10টা গলি রয়েছে, তাই এত বড় মনে হচ্ছে এটাকে। কথাগুলো চারদিক থেকে গম গম করে উঠল। গা শিউরে উঠল। নিজের পায়ের দিকে তাকাতে ভীষণ চমকে উঠলাম। অসমান পাথরের মেঝের ওপর কি একটা চকচক করছে, তবে কি হীরের খনি নাকি? নিচু হয়ে সেটাকে তুলে নিয়ে আশ্চর্য হয়ে তাকিয়ে রইলাম। এই যে আমার বড় চেনা জিনিস, একটা ছোট্ট চাবি, সোনালি রঙের, কিন্তু সোনা নয়, পিতলের সম্ভবত। আমাদের হোটেলের হিমঘরের ডুপ্লিকেট চাবি। চাঁদ সাহেবের কাছে থাকার কথা এটা। তাহলে চাঁদ এই সুড়ঙ্গের মধ্যেই আছে, জ্যান্ত কিংবা মরার যে অবস্থাতেই হোক। তা না হলে গোল ঘরের মাথার উপরের ওই গর্ত দিয়ে সে চাবি এখানে পড়ল কিভাবে? মাথার উপরের গর্তটাই তাহলে চ্যাংয়ের হেল হোল। আবার একটু খিদে খিদে পাচ্ছে, মানে এই সুড়ঙ্গের ভেতর ঘণ্টাখানেক কাটিয়ে দিয়েছি, তার মানে এখানে দম বন্ধ হয়ে মরার ভয় নেই। চ্যাংয়ের হাতের মশালের শিখাটা একদিকে বেঁকে যাচ্ছিল, তার মানে বাতাসের স্রোত কোনো দিক দিয়ে বইছে। পকেট থেকে
খুদে গোল কৌটোয় ভরা লাল সুগন্ধি মশলার গুঁড়ো বের করে গুপি পানু আমাকেও এক চিমটে দিল। পানু বলল, এতে জাফরানের গুঁড়ো থাকে, তাতে বুদ্ধি খোলে। গুপি বলল, এই খেয়েই চেঙ্গিস খাঁ দেশ জয় করার মত্ত বাড়তেন। সুড়ঙ্গের মধ্যে কোনো জন্মে রোদ পৌঁছয়নি। এই জায়গাটায় উচ্চতাও খুব একটা কম নয়, কম করে 8,000 ফুট তো হবেই। তবু আমরা জমে যাচ্ছি না কেন? আমি বললাম, তাছাড়া আমি যে সুড়ঙ্গের দেওয়ালের ধারে ঠেস দিয়ে বসে আছি সেটা কিন্তু দস্তুর মতো গরম। গুপি আর পানু তড়াক করে লাফিয়ে উঠে দেওয়ালে হাত রেখে পরখ করে দেখল। পানু বলল, দেওয়ালের অন্য ধারটায় নিশ্চয়ই গরম জলের স্রোত বয়ে যাচ্ছে। চ্যাং হঠাৎ মশালাতে ছুটে এসে বলল, কাম কাম, তসবির, ছবি। উৎসাহের চোটে সবাই ছুটলাম। সারি সারি ছবি, আমার সমান লম্বা লোকের আঁকা নয়, আরও বেটে কেউ এঁকেছে, হয়তো পোড়া কাঠ দিয়ে। বড় বড় লোমওয়ালা নেকড়ে মুখে হাঁস নিয়ে ছুটছে। লোমের পোশাক পরা চিনে চেহারার শিকারী তীর ধনুক পাকিয়ে শাঁ শাঁ করে তীর ছুটছে। আমার গা শিরশির করতে লাগলো। হঠাৎ আমার পায়ের কাছে বসে ভেউ ভেউ করে কেঁদে ফেলল চ্যাং। গ্র্যান্ডফাদার স। নো, সত্যি দেখেছি। আমি এতদিন ভেবেছি বুঝি মিথ্যে কথা। গুপি পানু বলল, কি হলো, কাঁদছি নাকি? চ্যাং অমনি চেপে গিয়ে বলল, নো, হাংরি। আমারও মনে হলো, আর বলেও ফেললাম। কোন সুড়ঙ্গ দিয়ে এসেছিলাম সেটা তো চিনতেও পারছি না। চ্যাং বলল, বুটো, মা কৈলুনকে খুঁজে পাচ্ছি না, তিনি বোধহয় আমাদের ছেড়ে গেলেন। আমাদের দুজনের চেঁচামেচি শুনে পানু কড়া গলায় বলল, শাট আপ, খেপেছ নাকি? কোথায়? আমার বড় টর্চের আলোটা ফেলছি, দেখো তো। ওই দেখো, যে সুড়ঙ্গের ডান পাশে একটা মশাল পুঁতে রেখেছি, ওইটা আমাদের বেরোবার পথ, কাজে হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। আর ওই দেখো, তোমার সবুজ মা কৈলুন মুখ থুবড়ে পড়ে আছেন, সব সময় খালি বের করে ঘাঁটবে। তা সুতো ছিঁড়ে যাবে না? অমনি হেদিয়ে গেলেই হলো। নাও ধরো, এই পরিষ্কার রুমাল বেঁধে এটা পকেটে রেখে দাও। পানুর ঠান্ডা গলা শুনে আমাদের মাথাও ঠান্ডা হয়ে গেল। এবার আমি সেই চাবিটা বের করে ওদের দেখালাম। বললাম, চ্যান দেখানি নিশ্চয়ই কোথাও আছে। চাবি দেখে সবাই হাঁ। গুপি হেসে বলল, যাক, সে তাহলে এখানেই আছে। চ্যাং বলল, আর সেই ডগটাই বা কোথায় গেল? সেটা সঙ্গে থাকলে হয়তো শুকে শুকে চ্যাংকে বের করতে পারত। নইলে এতগুলো সুড়ঙ্গের মধ্যে কোথায় খুঁজবে? তা শুনে পল বলল, তাহলে আমাদের পরোটা কাবাবটা বের করি, সেটা হলে হয়তো গন্ধে গন্ধে কুকুরটা এসে হাজির হতে পারে। সিংয়ের ন্যাপস্যাক থেকে কাগজে মোড়া পরোটা, কাবাব, কাঁচা পেঁয়াজ আর শশার টুকরো বেরোলো। চারদিকে কাবাবের গন্ধ ভুরভুর করতে লাগলো। আর একটু পরেই সেই সুড়ঙ্গের দেওয়াল ঘেঁষে জিভ ঝোলাতে ঝোলাতে কুকুরটা এসে উপস্থিত। পলের বুদ্ধির তারিফ না করে পারলাম না। সাংবাদিক হলে কি হবে, ও বোধহয় সাংবাদিক নয়। আমরা খেতে লাগলাম, আর থেকে থেকে কুকুরটাকেও একটু একটু দিতে লাগলাম। কুকুরটা গপাত করে গিলে একটু চিবল না। আমাদের জিনিসপত্র গুটিয়ে ফেলতে ফেলতে দেখলাম কুকুরটা শেষ পর্যন্ত এক লাফে গোল ঘরে নেমে 2.5 বার ঘুরে দেওয়াল ঘেঁষে শুয়ে পড়ল। তাড়া দিতেও ভয় হলো, যদি আবার বেরোবার পথ দিয়ে পালিয়ে যায় তাহলে তো আর কোনো গাইড পাবো না। শেষ পর্যন্ত কুকুরটাকে ছাড়াই তদন্ত শুরু করতে বাধ্য হলাম। পানু বলল, একটা সহজ উপায় আছে। এই বলে সুড়ঙ্গের দিকে ফিরে মুখে 2 আঙুল পুড়ে এমন বিকট জোরে শেষ দিল যে তার কাছে শাকচুন্নি কোথায় লাগে। সুড়ঙ্গের মধ্যে অদ্ভুত ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগলো। 1 মিনিট অপেক্ষা করে 2 বার শীষ দিল পানু। বলল, ওই আমাদের সংকেত, শুনলেই ছোট মামা বুঝবে যে আমরা এসেছি। তারপর বিশ্রী চুপচাপ। শীষের শব্দ শুনে কুকুরটাও লাফিয়ে টাফিয়ে উঠে একাকার।
শেষটা বিরক্ত হয়ে একটা সুড়ঙ্গ ধরে ছুটতে লাগলো। আমরা অমনি সবাই মিলে ওর পিছু পিছু ছুটলাম। ছুটছি তো ছুটছি, মনে হলো পাহাড় ফুঁড়ে তিব্বত পৌঁছে যাচ্ছি। তার মধ্যে পানু আবার শেষ দিল। এবার প্রতিধ্বনি মিলিয়ে যাওয়ার আগেই ভাঙা গলার চিৎকার শুনলাম, ওরে গুপি পানু, আমি ভুল শুনতে শুরু করেছি রে, ভাবছি বুঝি তোরা আসছিস। শুনে গুপি পানু একসাথে চেঁচিয়ে উঠল, ছোট মামা, এই যে আমরা সত্যি এসে পড়েছি, বলে এলো পাথাড়ি দৌড়াতে লাগলো। এই নাকি চ্যান্ট, যার দাপটে হোটেলের রান্নাঘরের আলি বাবুর্চি আর ডেডলি এনিমি নোটে খান শামা এক টেবিলে সারাদিন কাজ করে, সেই চ্যান্ট, তার এই গলার স্বর শুনে আমার কান্না পেয়ে গেল। গলিটা হঠাৎ শেষ হয়ে গেল। মস্ত এক দেওয়ালের গায়ে ঠেস দিয়ে যে পড়ে আছে সে চ্যান্ট, তাতে সন্দেহ নেই। একটা পা লম্বা করে রেখেছে, সেটা ফুলে ঢোল। গুপি পানু দৌড়ে গিয়ে ওর পাশে টপ করে বসে পড়ল। কাঁপা কাঁপা হাতে চাঁদ ওদের মুখে মাথায় হাত বুলোতে বলতে বলল, হ্যাঁ রে, স্বপ্ন দেখছি না তো? একটু আগেই মনে হচ্ছিল মেজদি পরোটা কাবাব রেঁধেছে, তার গন্ধ পাচ্ছিলাম। 3-4 দিন তো উপোস, জানিস তো মরার আগে লোকে ভুল দেখে। গুপি বেজায় রেগে বলল, কি হয়েছে তোমার যে মরবে? 4 দিন খাওনি, পা মচকে গেছে, এর থেকে বেশি কি হয়েছে? চাঁদ সাহেব বলল, ঠিক উপোস করিনি, ওই দেওয়ালের দিকে চেয়ে দেখ, 4 থাক মাশরুম সাঁটিয়েছি। আমরা মশাল তুলে ধরে ঘরের চারদিকে চেয়ে চেয়ে হাঁ হয়ে গেলাম। প্রকাণ্ড হলঘরের পাথরের দেওয়াল কেটে কেটে থাকে থাকে শেলফ করা হয়েছে, তার তাকগুলোতে মাশরুম বোঝাই। হঠাৎ আমার মুখ দিয়ে বাংলা কথা বেরিয়ে পড়ল, এক কাঁচা কাঁচা ব্যাঙের ছাতা খেয়ে ফেললেন। চাঁদ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, কে ভূত এসেছিস? আয় বাবা, এখানে বস। না না, কাঁচা খাইনি, মোমবাতিতে ঝলসে খেয়েছি। যাকগে, আমার সমস্যা মিটলো, তোরটাও মিটিয়ে দেবো, আর চ্যাংয়েরটাও। চ্যাং, কাম হিয়ার। পানু হঠাৎ বলল, জল খাওনি 4 দিন? খাইনি কিরে, আলবাত খেয়েছি। দেওয়ালটা লক্ষ্য কর। দেখলাম গরম জল চোঁয়াচ্ছে আর নিচে সরু নালা বয়ে যাচ্ছে, তাই একটু গন্ধকের গন্ধ পাচ্ছিলাম। সিং চাঁদ সাহেবকে পরোটা আর কাবাব এগিয়ে দিল। খেতে খেতে চাঁদ বলল, এবার আসল গল্পটা বলি শোন। বন্ধুরা, চাঁদ সাহেবকে তাহলে পাওয়া গেল সুড়ঙ্গের ভেতর, কিন্তু কে বা কারা তাকে এখানে এনে ফেলেছে, নাকি তিনি নিজেই নিজের ইচ্ছায় এসেছেন, সেটা এখনো বোঝা যায়নি। ভূত আর চ্যাংয়ের অতীত জীবনে কি সত্যিই কোনো রহস্য লুকিয়ে আছে? সেগুলোর কি কিছু কিনারা হবে? ভূত কি সেই সব গল্প ওর ডায়েরিতে লিখে রেখে গেছে? সেসব জানতে হলে শুনতে হবে ভূতর ডায়েরির 6ষ্ঠ তথা শেষ পর্ব, ছুটি প্রেজেন্টসে। বন্ধুরা, তোমাদের ভালো লাগলো তো? বন্ধুরা, আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো।